দীর্ঘ রমজানের মাসের পর ঈদের দেখা। এই ঈদের জন্য পুরো মুসলমান সম্প্রদায়ের লোক অপেক্ষায় বসে থাকে। যেমন রমজান আসার 1 মাস আগে রমজানের আমেজ চলে আসে, তেমনি 27 রোজার পর থেকে রোজার ঈদের আমেজ চলে আসে। নুসরাত ঈদের জন্য এত অপেক্ষা করে বসেছিল, কিন্তু ঈদের দিন তার ঘুম ভাঙল সবার শেষে। যখন বাড়ির সবাই নামাজে চলে গিয়েছে, ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে নিচে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল আরিশা মায়ের কানের গোড়ায় প্যান প্যান করছে। তাকে আগে ঘুম থেকে তোলা হলো না কেন? নুসরাত একবার তাকিয়ে কিচেনে চলে গেল। নাজমিন বেগম আর লিপি বেগম পিঠা বানাচ্ছেন, আর ঝর্ণা পিঠাগুলো তৈলে ভাজছেন। নুসরাত মুখ ধোয়ার প্রয়োজন বোধ করল না। নিজের মালিকানাত থাকা কাপ নিয়ে পানি খেল। বেসিনের মধ্যে কুলি করে মুখের মধ্যে পানির ঝাপটা দিল। ভেজে রাখা পিঠা হাতে নিতেই হাতের তালুতে গরম লাগল। তাই গরমের হাত থেকে বাঁচার জন্য পিঠা কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিল। নাজমিন বেগম এটা দেখে হাই হাই করে উঠলেন। হাত তোলে এসে নুসরাতের পিঠে কিল বসালেন। নুসরাত পিঠে হাত বুলিয়ে ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। নাজমিন বেগমের দিকে বিরক্তি নিয়ে তাকাল। লিপি বেগম হাত ধোতে ধোতে বললেন, ঈদের দিন মা মেয়ে মিলে মারামারি শুরু করছিস কেন? খচ্চর টাকি করছে দেখো বড় ভাবি। পিঠার তৈল নিয়ে কাপড়ের মাঝে মুছে ফেলেছে। এই দাগ কি যাবে আর? নুসরাত চোখ মুখ উল্টে কিচেন থেকে বের হয়ে গেল। পিছন থেকে নাজমিন বেগমের হুঙ্কার ভেসে আসল, কাপড় থেকে ময়লার দাগ না ছুটে তাহলে আমি তোকে ময়লার বস্তায় ঢুকিয়ে দিব। নিজে তো কাপড় পানিতে ভিজায় আর পানি থেকে তোলে। কাপড় ধোয়ার কষ্ট কি বুঝবে? নুসরাত দেখল আরিশা এখনও প্যান প্যান করছে, রুহিণীর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করছে। নুসরাত পিছন থেকে গিয়ে আরিশার মাথায় গাঁটটা মারল। মেয়েটা মাথায় হাত বুলিয়ে উফ শব্দ করে উঠল। নুসরাতের দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলল, কি হয়েছে? মারছ কেন? বেয়াদবি করছিলি কেন? আরিশা চোখ মুখ অন্ধকার করে বলল, তুমি তো মেজ আব্বুর সাথে তর্ক করো, তাহলে তখন বেয়াদবি হয় না? নুসরাত গাল টেনে দিল আরিশার। গাল টানল বললে ভুল হবে, গাল চেপে ধরল। বেশি কথা বলার জন্য গালে একটা চিমটি কাটল। নুসরাত মুখ গম্ভীর করে বলল, আমি করলে ওটা অন্য বিষয়। আমি হলাম আমাদের 14 গোষ্ঠীর মধ্যে দ্য গ্রেটেস্ট বেয়াদব। সবাই আমাকে বেয়াদব নামেই চেনে। তাই ওসব তর্ক একটু আকটু করতে হয় জীবনে বেঁচে থাকার জন্য। নুসরাত নিজের বদনাম করতে গিয়ে নিজের গর্বে বুক ফুলে উঠল। নিজেই নিজেকে বাহবা দিল সে এত ভালো কেন? বাহবা দেওয়া হলো না। নাজমিন বেগম পিঠে থাপ্পড় বসালেন। চোখ মুখের বিকৃতি করে বললেন, দেখো উনার অবস্থা। নিজের কুকীর্তির কথা কি গর্ব নিয়ে বলছেন? যেন আমাজন জয় করে এসেছেন। তো এটা আমাজন জয় করা নয় আম্মা। সবাই তো অবেয়াদব হয়ে বেঁচে থাকতে পারে, কতজন মানুষ বেয়াদব হয়ে নাম কামাতে পারে। আমার জন্য আব্বা আর তুমি দুজনেই তোমার শ্বশুর বাড়িতে ভাইরাল বেয়াদবের মা বাবা হিসেবে। শুক্রিয়া না করে আরও চিরবির করছো আম্মা। নাজমিন বেগম নুসরাতের ফালতু লজিক শুনতে শুনতে মাথা গরম হয়ে গেল। পা থেকে জুতো খুলে হাতে নিলেন। নুসরাত একবার তাকালো নাজমিন বেগমের জুতোর দিকে। চামড়ার স্যান্ডেল যদি পিঠে পড়ে তাহলে 2 দিন পর্যন্ত ব্যথা থাকবে। নাজমিন বেগম হম্বিতম্বি করে এগিয়ে এলেন নুসরাতের দিকে। নুসরাত দৌড়ে গেল সিঁড়ির দিকে। নাজমিন বেগমের পায়ের গতি বাড়ল। নুসরাত পা চালিয়ে উপরে যেতে যেতে শুনল নাজমিন বেগমের চেঁচানোর আওয়াজ, তুই গোসল কর গিয়ে যা। এই ঈদের দিন ও আমাকে শান্তি দিলি না। এত কথা তুই বলিস কিভাবে? একটার কথার উত্তর এক কথায় শেষ না করে 10টা কথা বলিস। আজকে পর যদি তোকে এত কথা বলতে দেখি এই জুতো তোর পিঠে পড়বে। তোর জন্য মরে গিয়ে শান্তি পাব না। যাও, দোয়া করে দিলাম মরে গিয়ে শান্তি পাও। নুসরাত হেলেদুলে রুমে যাওয়ার পথে ইসরাতের রুমে একবার উকি দিল। ইশরাত কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। নুসরাতের প্রতিবিম্ব আয়নায় ভাসতেই ইশরাত পিছন ফিরে তাকাল। ভিতরে আয়। এখন না, পরে আসব। সালামি রেডি রাখো বেডি। ইসরাতের কপালে ভাঁজ পড়ল। নুসরাত ইশরাতকে কেচ বলেই পিঠে ছুঁড়ে মারল। ইশরাত কেচ করল। নুসরাত ঠোঁট নাড়িয়ে গুড বলল। তারপর হেলতে দুলতে চলে গেল আরশের রুমে। ইশরাত এখনও বুঝতে পারল না হলোটা কি। তারপর মাথা দুদিকে নাড়িয়ে সব কিছু ঝেড়ে ফেলল। এই পাগলের কারবারে মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুসরাত আরশের রুমের বাহিরে দরজার নব ঘুরিয়ে রুমে ঢুকল। সে আসলে আরশকে ঘুম থেকে উঠে পায়নি বলে নাজমিন বেগমের পিছু লাগছিল এখন। কিন্তু পিছু লাগা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা তার চিন্তায় ছিল না।
এই দুই ব্যক্তিকে জ্বালাতে তার এত মজা লাগে কেন? কেন এর উত্তর তার কাছে নেই। ইশরাতটাকে আগে জ্বালাতে ভালো লাগত, কিন্তু এখন এটা দিন দিন মহিলা হয়ে যাচ্ছে, তাই এটাকে জ্বালাতে ইচ্ছা হয় না। রাগ না করলে কি ঝালানো যায়? উহু, একদম না। শালি বিয়ে করে অত্যাধিক ম্যাচিউর হয়ে গেছে। নুসরাত নিজের চিন্তা সাইড করে কুর্তি আর কার্গো প্যান্ট নিয়ে বাথরুমে হেলেদুলে যেতে লাগল। 5 মিনিটের মাথায় গোসল শেষ করে কাঁপতে কাঁপতে বের হল। বের হতে গিয়ে বাথরুমের দরজার সাথে পা আটকে ব্যথা পেল। চোখ মুখ বিকৃতি করে অনুচ্চ স্বরে ব্যথা প্রকাশ করল। চোখ মুখ কুচকে পা টেনে এসে বিছানায় বসল। ঠোঁট চোখা করে ফু দিল ব্যথা পাওয়া স্থানে। চোখের কোণে জল জমা হলো, তা আবার নিমেষেই চোখের ভিতরে উদাও হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ব্যথা স্বাভাবিক হলো, লাফ দিয়ে উঠে দাঁড়াল। মাথায় বাঁধা টাওয়াল খুলল না। 1 ঘন্টার আগে খোলা যাবে না, পরে দেখা যাবে চুল থেকে পানি পড়ে কাপড় ভিজে গিয়েছে। নুসরাত একবার বারান্দায় গেল, একবার রুমে আসল। ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 9:30। 15 মিনিটের মতো বিছানায় শুয়ে গড়াগড়ি খেল। তারপর উঠে বসে মাথা থেকে টাওয়াল খুলে বারান্দায় নেড়ে দিল। আয়নার সামনে দাঁড়াতেই চোখে ভাসল আতরের শিশি। নাকের কাছে নিয়ে সুগন্ধি টেনে নিল নাসারন্ধ্রের ভিতরে। মনে মনে বলল, আহ কি সুগ্রাণ! চোখে ভাসল ছোটবেলার ঝাপসা কিছু স্মৃতি। নুসরাত ভাবতে লাগল গালে হাত দিয়ে। জুম্মার দিন নামাজে যাওয়ার সময় নাসির সাহেব আতর তার আর ইসরাতের হাতে লাগিয়ে দিতেন। তারপর নিজের হাতে লাগিয়ে দুজনের নাকে আর কপালে ঢলে দিতেন। ঈদের দিনও একই কাজ করতেন। সেসব দিন এখন স্মৃতি মাত্র। কত কি বদলেছে এখন! সময়, কাল, যুগ সব বদলেছে। সাথে বদলেছে মানুষ। নুসরাতের চোখের কোণে জমা হল সূক্ষ্ম জল। মাথা ঝেড়ে ফেলে দিল কথাগুলো। ঠোঁট এলিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। শালার মুড দিছে খারাপ করে। চুল কোনো রকম আছড়ে বিছানায় হাত পা মেলে মাঝে শুয়ে পড়ল। নিচে আহানের হইচই শোনা যাচ্ছে। হেলাল সাহেবের বড় গলার কথা কানে আসছে। সাথে সোহেদের কথা কানে আসছে। চোখ বন্ধ করে শুয়ে রইল। আজ শ্যামলা না হয়ে যদি একটু সুন্দর হতো তাহলে জীবনে এত ঝঞ্ঝাট থাকত না। ইসরাতের মতো না হলে একটু সুন্দর হলেই তো হতো। মায়াবী মুখ দিয়ে কি হবে? কোনো বালি তো হচ্ছে না। মানুষ তো সুন্দরের পূজারী। মানুষের কথা কি বলবে? নিজের ঘরের মানুষও তো তাই। নুসরাত নিজেই নিজের মাথায় থাপ্পড় মারল। এসব ফালতু চিন্তা করার জন্য আজকে এসব চিন্তা আসতে হলো। উফ, তার মতো হাসি খুশি মানুষের এসব চিন্তা করাই ভুল। নুসরাত ঝটপট উঠে দাঁড়াল। মুখে ফাউন্ডেশন লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে স্মুথলি মুখে মেখে নিল। ঠোঁটে নুড কালার লিপস্টিক দিয়ে গালে হালকা গোলাপি ব্লাশন মেখে রেডি হয়ে গেল। চুলগুলো খোপা করে সামনে 2 গাছি চুল এনে রাখল। মাথায় ওড়না সুন্দর করে রাখল। চোখে চশমা এঁটে পায়ের মধ্যে স্লিপার পরে নিল। রুম থেকে গুনগুন করে বের হতে নিবে দরজা ধরে মোচড় মারতেই দরজার সামনে আরশের সাথে দেখা হল। নুসরাত শত্রুতা আজ সাইড করল। মন থেকে হাসতে চাইল, হয়তো বা হাসল। ঠোঁটে হাসি ঝুলিয়ে দরজার সামনে আরশের পা ধরে সালাম করে নিচে বসা অবস্থায় হাত উপরের দিকে বাড়িয়ে দিল। আরশ চোখ বাঁকা করে তাকিয়ে বলল, এই রকম হাত পেতে বসে আছিস কেন? হাত পাততে হলে রাস্তায় যা, আমার সামনে থেক সর। আরশ সাইড কাটিয়ে চলে আসতে চাইল। নুসরাত দরজার চারিদিকে হাত পা ছড়িয়ে বসে গেল। আরশের কথায় কিছু মনে করল না। আজকের মিশন হলো কোনোভাবে রাগ করা যাবে না। আরশ নুসরাতকে হাত পা মেলে দরজার সামনে বসে থাকতে দেখে ভ্রু কুচকাল। চোয়াল শক্ত করে নুসরাতকে ডিঙ্গিয়ে তার উপর দিয়ে চলে গেল। আরশও পাশে গিয়ে অধর প্রসারিত করে হাসল। নুসরাত হতবম্ব হয়ে বসে রইল। কি হল? কিভাবে তাকে ডিঙ্গিয়ে চলে গেল? এত বড় অপমান সে কিভাবে মেনে নিবে? মেনে নিতে হবে। সালামি পেতে হলে কত কি আত্মত্যাগ করতে হয়। এটা তেমন কি? নিজেকে বুঝো দিয়ে উঠে দাঁড়াল। আরশের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরশ ভাইয়া, সালামিটা। আরশ আকাশ থেকে পড়ল যেন। এমন ভাব করল যেন সে বুঝেইনি নুসরাত কিসের কথা বলছে। সালামি কি? আরে আপনাকে সালাম করলাম না, তার সালামি। ও তুই সালাম করেছিস? নুসরাত মাথা উপর নিচ নাড়াল। কিন্তু সালাম কোথায় করলি? আমি তো শুনতে পেলাম না। নুসরাত চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। মিনমিন করে বলল, সালাম করেছি, সালামি দিন। আবার সালাম কর। আগেরবার কিভাবে সালাম করেছিস শুনতেই পাইনি? নুসরাত চুপচাপ হজম করে নিল। তার তো আরও কাজ আছে। এখনও হেলাল সাহেব, নাসির সাহেব, সোহেদ, জাইন, জায়ান, ইশরাত,
ইরহাম সবার কাছ থেকে সালামি আনা বাকি। এরপরে রয়ে গেল চাচিরা। এই বেটার চক্করে পড়ে এখন লেট হয়ে যাচ্ছে। নুসরাত ঝটপট হাঁটু মুড়ে বসল, পা ধরে সালাম করল, আসসালামু আলাইকুম জামাই, এবার সালামিটা দিন। আরশ সালামি দেওয়ার জন্য পকেটে হাত ঢুকাল না, হাত তোলে আড়মোড়া ভাঙল। শরীরটা কিরকম ম্যাজম্যাজ করছে রে নুসরাত, একটু শুয়ে পড়ি। কি বলিস তুই? নুসরাত রোগ গিলে নিজের মুখ আটকাল। ঈদের দিন সে গালাগালি করে মুখ নষ্ট করতে চায় না, তাই ঢোক গিলে আরশের হেয়ালিপোনা হজম করে নিল। দাঁত কামড়ে শ্বাস টেনে নিল। আরশ নুসরাতের দিকে আর চোখে চেয়ে নিল। মুচকি হাসল। রেগে যাচ্ছে নুসরাত, তার মিশন সাকসেসফুল। আরশ মুখ আবার গম্ভীর করে পা বাড়াতে নিবে নুসরাত পা টেনে ধরল। আরশ পিছন ঘুরে তাকিয়ে বলল, কি? নুসরাত রাগে মুখ লাল করে বলল, সালামি দিন বলেছি না, ঘুম দিয়ে উঠে দিব। তাহলে ঘুম থেকে উঠার পর বললেন না কেন সালাম করার কথা? সালামি না দিলে আজ এখানে আরাফাতের ময়দান হয়ে যাবে। আরশ কপালে ঘাড় ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকাল। পা ছাড়, সালামি হলো মানুষ নিজ ইচ্ছায় যা দিবে তাই। এখন আমি চাইলে তোকে সালামি দিব, নাই চাইলে নেই। তুই কি কিছু করতে পারবি? নুসরাত আরশের পা ছাড়ল না, ধরে মেঝেতে বসে রইল। আজ তাকে সালামি না দিলে এই পা সে ছাড়বে না। আরশ নুসরাত সহ পা টেনে নিয়ে গিয়ে বিছানায় বসল। আরাম করে শুয়ে পড়ল বিছানায়। নুসরাত সালামি না পেয়ে রাগে আরশের পায়ে ২-৩টের মতো চিমটি কাটল। আরশের পা থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে এসে নিজের পা থেকে স্লিপার খুলে আরশের দিকে ছুঁড়ে মারল। আরশ মাথা সরিয়ে নিল কিছুটা। মাথা না সরালে এই জুতো তার মুখে পড়ত। নুসরাতের দিকে তির্যক দৃষ্টিতে তাকাল। সালামি না দেওয়ার জন্য তুই পুরুষ নির্যাতন করছিস, সেই অনিউ জামাইয়ের দিকে তুই স্লিপার ছুঁড়ে মারিস। তোর এই অধপতন আমি মেনে নিতে পারলাম না স্বামী হিসেবে। নুসরাত শুনল না এসব কথা, মুখ গোমরা করে বসে রইল আরশের পা ধরে। আরশ কিছুক্ষণ পর উঠল ওয়াশরুমে যাওয়ার জন্য। আরশ পা টেনে টেনে হেঁটে গেল ওয়াশরুমের দরজার সামনে। নুসরাতের দিকে তাকিয়ে দুষ্টু হাসল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, তুই কি আমার সাথে ওয়াশরুমে যেতে চাচ্ছিস? নুসরাত কথা বলল না, আরশের পা জড়িয়ে ধরে মাথা ঠেস দিয়ে বসে রইল। আরশ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, নিশ্চুপতা সম্মতির লক্ষণ। নুসরাত নড়ল না, পা ধরে বসে রইল। আমার পা ছাড়, ওয়াশরুমে যেতে দে, নইলে এখানে হয়ে যাবে। নুসরাতের ভিতর থেকে কথা বের হলো এবার। নাক ফুলিয়ে বলল, করে দিন। আমার কি? আরশ নুসরাতের পাশ ঘেঁষে ধুম করে বসে গেল। নুসরাতের হাত পা থেকে ছাড়াতে চাইল, নুসরাত ছাড়ল না। আরশ হার মানল। ওয়াশরুমে যেতে হলে তাকে টাকা দিতে হবে। নুসরাতের হাতে ৫ টাকার ২টো নোট গুজে দিলে। নুসরাতের ৫ টাকা দেখে মাথা গরম হয়ে গেল। রাগে হাতের কাছে কিছু না পেয়ে আরশের পা ছেড়ে দিয়ে পাঞ্জাবির কলার চেপে ধরল। পাঞ্জাবির কলার ধরে টেনে নিয়ে এসে গালে কামড় মেরে দিল। আরশ দাঁত চেপে বসে রইল। নুসরাতের যতক্ষণ পর্যন্ত রাগ মিটল না ততক্ষণ পর্যন্ত গালে কামড় মেরে বসে রইল। ধীরে ধীরে আরশের গাল ছেড়ে দিল নুসরাত। আরশ বলল, শেষ। রাগ কমেছে। নুসরাত আরশের গাল খামচে ধরল, চুলের মুঠি ধরে মাথা ঝাঁকাল। নুসরাত শ্বাস ফেলে আরশকে ছেড়ে দিল। আরশ শব্দ করে হেসে নুসরাতের মুখ নিজের ২ হাতের তালুতে চেপে ধরল। গাল ছেড়ে এক হাত চলে গেল কানের লতি বেয়ে পিছনের দিকে ঘাড়ে। হাত দিয়ে মাথা টেনে ধরে আনল আরশ। গম্ভীর গলায় বলল, আমি একা কেন লাভ বাইক নিয়ে ঘুরব? কথা শেষ করে নুসরাতের গলার মধ্যে হামলা করল। সূচালো দাঁতের সংঘর্ষে নরম ত্বক কেটে গিয়ে রক্ত বের হল। আরশের মুখে যখন নুনতা নুনতা লাগল তখন আরশ গলা ছেড়ে দিল। নুসরাত দাঁত কামড়ে বসে রইল। চোখের কোণ লাল হয়ে আছে। আরশের গালের দিকে চোখ পড়তেই দেখল কামড়ের দাগ বসে গেছে। আরশ গম্ভীর গলায়, দামার্কাই লেফট অন ইউকের নেক, লুক স বিউটিফুল অন ইউ। নুসরাত কথা বলল না। পকেট হাতড়ে ৫০০ টাকার ২টো নোট বের করে আরশের হাত ধরিয়ে দিয়ে বলল, আপনার মতো গরিবকে আমি সালামি দিয়ে দিলাম। এসব গরিবই কেন আমার ভাগ্যে জুটল। আরশ নুসরাতের কাঁধ জড়িয়ে ধরল। কপালের সাথে কপাল লাগিয়ে নুসরাতের মুখে শিহরণ জাগানো শ্বাস ফেলল। নুসরাত ভিতরে ভিতরে কম্পিত হল, তবুও নড়ল না। স্বাভাবিক থাকার চেষ্টা করল। আরশ নুসরাতকে জড়িয়ে ধরল বুকের মাঝে। নুসরাত ছটফট করল ছাড়া পাওয়ার জন্য। আরশ ছাড়ল না। ইশরাত আর জাইন নিচে নেমে বাপ চাচা সবাইকে একসাথে সালাম করল। সবাই মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন।
আরশ আর নুসরাত আসলো নিচে। দুজনের অবস্থা দেখে সবাই আঁতকে উঠল। আরশের গালে অ্যান্টিসেপটিক লাগানো, নুসরাতের গলায়ও অ্যান্টিসেপটিক লাগানো। দুজনের দিকে হেলাল সাহেব সন্দেহী নজরে তাকিয়ে বললেন, দুজনে কি এবার একজন আরেকজন নাইফ দিয়ে মেরে দিয়েছ? তোমাদের কি কোনো উন্নতি হবে না? আরশ নুসরাত কথা বলল না। পায়ের নখ খুঁড়তে লাগল মেঝেতে। নুসরাত গম্ভীর মুখ করে নাসির সাহেবকে গিয়ে পা ধরে সালাম করল। হাত পেতে দিল উপরে। নাসির সাহেব পকেট থেকে ৫০ টাকার নোট বের করে হাতে গুজে দিলেন। নুসরাত জানে কত টাকা, হাতের মুঠ খুলে চাওয়ার প্রয়োজন বোধ করল না। সবাইকে মুখ দিয়ে সালাম দিল। সোহেদ আর সোহেব ২০০ টাকা দিলেন। বললেন, কেস নেই আমাদের কাছে। নুসরাত কথা বাড়াল না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। আরশের দিকে হেলাল সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সালামি দিয়েছ ওকে? জি। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছে? নুসরাত নাকমুখ ছিটকে বিতৃষ্ণা নিয়ে বলল, জি ১০ টাকা দিয়েছেন। আমি উনাকে ১০০০ টাকা সালামি দিয়েছি। সালাম করেননি আমাকে, তবুও দিলাম। হেলাল সাহেব হেসে উঠলেন হা হা করে। জাইনের দিকে তাকাতেই জাইন মাথা নাড়াল, সে সালামি দিয়েছে। ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সালামি পেয়ে খুশি? ইশরাত মাথা নাড়াল। ইরহাম সিঁড়ি দিয়ে হই হুল্লোড় করে নিচে নেমে আসলো, সাথে আহান, আরিশা, অনিকা। আহান এসে আরশকে সালাম করল। সালামির জন্য হাত পাতল। আরশ পকেট থেকে মানিব্যাগ বের করতে নিবে। আহান বলল, ভাইয়া, তোমার গাল এভাবে ফুলে গেল কেন? আর মুখ লাল হয়ে আছে কেন? আহানের কথা শুনে সবাই আরশের দিকে দৃষ্টি দিল। আরশ সকলের দৃষ্টির কবলে পড়ে থতমত খেয়ে বলল, কি, এভাবে তাকানোর কি আছে? কাঠফাটা রোদের দাপটে জনজীবন বিরক্ত। শীতেও শীত ঠিকভাবে পড়েনি, আর এখন শীত শেষ হওয়ার আগেই গরম পড়ে গিয়েছে। সময় বিবর্তনে জাইনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্রুপটা এখন ডেভেলপমেন্ট করছে। তার ইচ্ছা আছে এটা আরও বড় করার, তাই ফ্রান্সে এর একটা ব্রাঞ্চ খোলার চিন্তা মাথায় ঘুরছে। কিন্তু একটা থেকেই যায়, এটার জন্য সরকারের পারমিশনের প্রয়োজন। আর এই পারমিশন পেতে হলে আবেদন করতে হবে, আর তার জন্য ওখানে যেতে হবে। জাইন চিন্তা ভাবনা এক পাশে ফেলে পাসপোর্ট চেক করল। পাসপোর্টের ডেটের এখনও ১৫ দিনের মতো আছে। ইসরাতের পাসপোর্টের ডেট দেখার জন্য তার রুমে গেল। তন্ন তন্ন করে খুঁজল পাসপোর্ট ব্যাগ, কিন্তু খুঁজে পেল না। বিরক্ত হয়ে যখন ফিরে যেতে চাইল, তখন হঠাৎ চোখ পড়ল মিররের পাশে রাখা ছোট্ট স্টুলের উপর। জিহ্বা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। একবার উকি মারল বাহিরে। কাউকে না দেখে বুকের ধক ধক শব্দ নিয়ে এগিয়ে গেল ব্যাগের দিকে। ব্যাগের চেইন খুলে দরজার দিকে তাকাল। না, কেউ নেই। নিজেকে শাসাল, এটা ওর নিজের বাড়ি। ও কেন ভয় পাচ্ছে? তুই তো আর কিছু চুরি করছিস না জাইন। জাইন ব্যাগ খুলে কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে ব্যাগের চেইন লাগিয়ে নিজ জায়গায় রেখে দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। তড়িগড়ি করে যেতে গিয়ে ইসরাতের সাথে ধাক্কা খেল। চোখ ফিরিয়ে জাইন সামনে ইসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ছিটকে দূরে সরে গেল। ইশরাত ভ্রু বাঁকাল। জাইনের দিকে সন্দেহী নজরে তাকিয়ে বলল, কি হয়েছে? চুরের মতো করছেন কেন? জাইন গম্ভীর গলায় বলল, কি চুরের মতো করছি? ইশরাত শীতল চোখে তাকিয়ে বলল, এই তো চুরের মতো করছেন। আর আমি আপনাকে নর্মাল একটা কোয়েশ্চন করেছি, আর আপনি এমন তোতলাচ্ছেন কেন? জাইন রাগী গলায় বলল, তো তুমি আমাকে সন্দেহ করছো? ইশরাত থতমত খেয়ে বলল, আমি সেটা কখন বললাম? জাইন ঢোক গিলল। মিছি মিছি রাগ কণ্ঠে আনতে চাইল, তোমার কথা দ্বারা প্রকাশ পাচ্ছে। কি প্রকাশ পাচ্ছে? জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইশরাত পিছন ফিরে বলল, কি হয়েছে আপনার? এরকম রাগ করছেন কেন? আমি কি করেছি? জাইন নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। ইশরাত বিড়বিড় করে বলল, কি এমন বললাম যে রাগ করে চলে গেল? জাইন রুমে ঢুকে শান্তির শ্বাস ফেলল। ইসরাতের পাসপোর্ট পকেট থেকে বের করে ভিলেনের মতো করে ঠোঁট বাঁকা করে হাসল। পাসপোর্টের ডেট চেক করতেই চোখে পড়ল ইসরাতের পাসপোর্টের ডেট শেষ হবে মেয়ের শেষে গিয়ে। জাইন নখ মুখে ঢুকাল। নখ কামড়াতে কামড়াতে ভাবতে লাগল ইসরাতকে নিজের সাথে কিভাবে নিবে। মাথায় কিছু আসল না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। পায়চারি করতে লাগল এদিক সেদিকে। আর ভাবতে লাগল কি করা যায়, কি করলে ইসরাতকে নিয়ে যেতে পারবে। তার চিন্তার মধ্যে রুমের বাহির থেকে নক করার শব্দ আসল। জাইন বিরক্তির চোখে তাকিয়ে বলল, আসো। ইশরাত রুমে প্রবেশ করল ধীর গতিতে। জাইন একবার তাকাল।
এই মেয়ে হাঁটলে একটা পিঁপড়াও মরবে না তার কাছে মনে হয়। ইশরাত ধীরে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়াল। চিরুনি দিয়ে চুল আছড়ে নিয়ে পিঠে ছড়িয়ে নিতেই জাইন এসে পিছন থেকে ইশরাতের কোমর চেপে ধরল। হাত পিছন থেকে নিয়ে এসে সামনে রাখল। নাক ধুবাল ঘাড়ে, শ্বাস টেনে নিল। নাকে লাগল বেলি ফুলের গন্ধ। ইশরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। জাইন ইশরাতের কাঁধ ধরে নিজের দিকে ফিরাতেই দরজায় নখ পড়ল। জাইন দরজার দিকে তাকিয়ে বকে উঠল। ইশরাতের কাঁধ ছেড়ে দিয়ে দূরে সরে গেল। দরজার বাহির থেকে বাচ্চা বাচ্চা কণ্ঠে আহান বলল, ভাইয়া সকালের নাস্তা করার জন্য ডাকা হচ্ছে। জাইন গম্ভীর গলায় বলল, আসছি তুমি যাও। আহান গেল না, মিনমিন করে বলল, আম্মু বলেছে আপনাকে নিয়ে আসার জন্য। আরশ বিরক্তির শ্বাস ফেলল। ইশরাত জাইনের অবস্থা দেখে ঠোঁট এলিয়ে হাসল। জাইন বড় বড় পা ফেলে বের হয়ে আসল রুম থেকে। ইশরাত ও পিছন পিছন আসল। সিঁড়ির সামনে গিয়ে দেখতে পেল নুসরাত মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে আর আরশ নুসরাতের সাথে বকবক করছে। জাইন বিড়বিড় করল, আজ কি সূর্য উল্টো দিকে উঠেছে নাকি তার দিক পরিবর্তন করছে? ইশরাত জাইনের কানে ফিসফিস করে বলল, ওটা আপনার না জানলেও চলবে। ওসবের জন্য নাসা আছে। জাইন কথা বাড়াল না, নুসরাতের পাশ কাটিয়ে চলে গেল। খাবার টেবিলে সবার শেষে এসে উপস্থিত হলেন মেহেরুন নেছা। আজকাল উনার ফ্যাশন চেঞ্জ হয়েছে। বাড়িতে শাড়ির বদলে মেহেরুন নেছা কুর্তি আর প্যান্ট পরে ঘুরেন। ঠোঁটে লেগে থাকে মিষ্টি হাসি। এখন তিনি চা আর পান খান না। উনার মতামতে ওসব গরিবরা খায়। উনি খান ব্ল্যাক কফি। খেতে তিতা লাগলেও মেহেরুন নেছা খাওয়ার চেষ্টা করেন। এমন ভাব করেন যেন কিছু হয়নি। আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে। নিজের ফিটনেসের দিকে নজর দিচ্ছেন তিনি। রোজ সকালে এখন শসা, গাজর, ফ্রুটস আর টমেটো দেওয়া স্যালাড খান। এসবে বিরক্ত হেলাল সাহেব। মেহেরুন নেছার এসব কাজে কিছু বলতে পারেন না। মা বলে, শুধু মুখ বুজে সহ্য করতে হচ্ছে। মেহেরুন নেছা চোখে চশমা নিয়ে এসে বসলেন। হাত দিয়ে ইশারা করে বললেন, বড় বউ। জি মা। নাইফ আর কাঁটাচামচ কই? লিপি বেগম তড়িগড়ি করে কিচেন থেকে ছোটখাটো নাইফ এনে দিলেন। মেহেরুন নেছা বিরক্তির স্বরে বললেন, বউ তোমার খেয়াল কোডায় থাকে? দুঃখিত মা, ভুলে গিয়েছিলাম। মেহেরুন নেছা শাসানো গলায় বললেন। এরপর থাইকা যেন মনে থাকে কডাডা। মেহেরুন নেছা নুসরাতের দিকে তাকিয়ে বললেন, তুই আমারে ইংলিশ শিখাইবি কবে থাইকা? নুসরাত গম্ভীর গলায় বলল, শিখাবো। আমার কিছু কাজ আছে অফিসের, ওগুলোর রিপোর্ট জমা দিয়ে শিখাবো। মেহেরুন নেছা মাথা নাড়ালেন। হেলাল সাহেব বিরক্তির স্বরে বললেন, আম্মা তুমি এখন ইংলিশও শিখবে? হো শিখুম। কখন কোনটা দরকার লাগে তা তো আর কওয়া যায় না। বিপদ আপদ তো বলে কয় আসবে না। তাই আমি এইক্ষণ থাইকা প্রস্তুতি নিচ্ছি। হেলাল শ্বাস ফেলে খাবার খেতে মন দিলেন। কপালে তৈরি হল ঘাড় ভাঁজ। মেহেরুন নেছার মাথা থেকে এসব কথা কিভাবে ঝেড়ে ফেলবেন এখন সেটা বড় চিন্তার বিষয়। এসব কি মেনে নেওয়া যায়? এই বয়সে এসে মায়ের কর্মকাণ্ডে হেলাল সাহেব প্রচুর ব্যথিত। দুপুরে ইশরাত রুমে আসতেই জাইন পিছন থেকে ঝাপটে জড়িয়ে ধরল। ইশরাত ছাড়াতে চাইলে ছাড়ল না। এত দেরি করে রুমে আসছো কেন? ইশরাত মিনমিন করে বলল, একটু কাজ ছিল। জাইন ইশরাতকে নিজের দিকে ফিরিয়ে নাকের সাথে নাক স্পর্শ করতেই বাহির থেকে নোকের শব্দ আসল। জাইন তিক্ত নিঃশ্বাস ফেলল। দরজা খুলে বাহিরে না তাকিয়ে জোর গলায় বলতে নিল, কি সমস্যা? বলার আগেই নাজমিন বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখের কথা মুখে আটকে নিল। গম্ভীর মুখ বানিয়ে তাকিয়ে রইল। নাজমিন বেগম বললেন, বাবা, তোমাকে নিচে ডাকছে। আর ইশরাত কোথায়? জি রুমে। ওকে আসতে বলো, কিচেনে তরকারি যে বসিয়ে এসেছিল তা পুড়ে ছাই হয়ে গেল। জাইন নিজের ভিতরের রাগ ভিতরে পুষে নিয়ে বের হয়ে আসল। শান্ত গলায় বলল, ইশরাত রুমে আছে। আপনি গিয়ে বলে আসুন চাচি। আমি যাচ্ছি। জাইন রাগ চেপে কোনোরকম নিচে গেল। ড্রয়িং রুমে যেখানে সবাই বসে আছে। নুসরাত পায়ের উপর পাতলে চোখে চশমা এঁটে হাত নাড়িয়ে কথা বলছে। কথা বলার স্টাইলটা প্রফেশনালদের মতো। জাইন গিয়ে বসল। ইরহাম আর জায়ানও বসে আছে। মন দিয়ে তারা নুসরাতের কথা শুনছে। নুসরাত আরশের দিকে তাকাল না। শহীদের দিকে তাকিয়ে বলল, সারাদ মালহোত্রা আমাকে মেইল করেছেন। এন্ড জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি উনার কাছে থাকা পারফিউম স্যাম্পল পাঠাবেন। আরশ নুসরাতের দিকে তাকিয়ে বলল, তোর কাছে থাকা রিপোর্টগুলো এখনও সাবমিট করিসনি কেন? নুসরাত আরশের দিকে তাকাল না। মুখ গম্ভীর করে বলল,
আরও দুটো ফাইল চেক করা বাকি রয়েছে। আরশও বলল। হেলাল সাহেব নুসরাতকে জিজ্ঞেস করলেন, কি রকম লাগছে ব্যবসার কাজ করতে? নুসরাত চোখ তুলে একবার তাকাল। চুলগুলো খোপা করতে করতে বলল, ভালো। হেলাল সাহেব অনিকার দিকে তাকালেন। অনিকা চোখ নামিয়ে নিল নিচের দিকে। তুমি কবে যোগ দিচ্ছ ব্যবসায়? জি খুব তাড়াতাড়ি। লিপি বেগম দুপুরের খাবার খেতে ডাক দিলেন। নুসরাত চোখের চশমা ঠেলে নাকের ঢায় তুলল। তার চোখ জ্বালা করছে, মনে হচ্ছে আবার অ্যালার্জি বেড়েছে। দুপুরের খাবার সময় শুধু চামচের টু ঠাং শব্দ ছাড়া দ্বিতীয় শব্দ হল না। নুসরাত আরশের দিকে তাকাল না, মুখ গম্ভীর করে বলল, আরও দুটো ফাইল চেক করা বাকি রয়েছে। আরশও বলল। হেলাল সাহেব নুসরাতকে জিজ্ঞেস করলেন, কি রকম লাগছে ব্যবসার কাজ করতে? নুসরাত চোখ তুলে একবার তাকাল। চুলগুলো খোপা করতে করতে বলল, ভালো। হেলাল সাহেব অনিকার দিকে তাকালেন। অনিকা চোখ নামিয়ে নিল নিচের দিকে। তুমি কবে যোগ দিচ্ছ ব্যবসায়? জি খুব তাড়াতাড়ি। লিপি বেগম দুপুরের খাবার খেতে ডাক দিলেন। নুসরাত চোখের চশমা ঠেলে নাকের ঢায় তুলল। তার চোখ জ্বালা করছে, মনে হচ্ছে আবার অ্যালার্জি বেড়েছে। দুপুরের খাবার সময় শুধু চামচের টু ঠাং শব্দ ছাড়া দ্বিতীয় শব্দ হল না। নুসরাত গম্ভীর চোখে তাকাল। মুখ দেখে বুঝা গেল না মনোভাব কি। নির্লিপ্ততা চোখে তাকিয়ে বলল, কি বলবেন? বলুন। নুসরাতের দিকে তাকিয়ে ঢোক গিলল। ভয়ে ভয়ে তাকিয়ে রইল। মিনমিন করে বলল, আজকাল তোকে দেখলে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। নুসরাত অবাক দৃষ্টিতে আরশের দিকে তাকাল। এমন ভাব করল যেন কিছুই বুঝেনি। কুটিল হেসে বলল, তাই নাকি? মনে হচ্ছে অনেক জটিল সমস্যা। আরশ উপর নিচ মাথা নাড়াতে গিয়ে নাড়াল না। নুসরাতের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। নুসরাত আরশের হাত মুখ থেকে সরিয়ে দিল। নিজের হাত নিয়ে গালে রাখল। তর্জনী আঙুল থুতনিতে রেখে ভাবার মতো করে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ পর গাল থেকে হাত নামিয়ে আরশের পানে দুঃখী চোখে তাকাল। ডং করে মুখ কাদো কাদো করে বলল, মনে হচ্ছে আপনার হৃৎপিণ্ডটা পুরনো হয়ে জং ধরে গিয়েছে। এটা চেঞ্জ করে নতুন একটা হৃৎপিণ্ড বসাতে হবে, না হলে পৃথিবী থেকে টাটা গুড বাই হয়ে যাবেন। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যান। আরশ ক্রোধে চোয়াল শক্ত করে নিল। নুসরাতের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে বলল, ডং করবি না। আমি সিরিয়াস নুসরাত। তো আমি কি ডং করছি? আমিও সিরিয়াস। যান না, যান ডাক্তারের কাছে। তাহলে তো জানতে পারবেন গতি বাড়ার কারণ কি। ডাক্তার খুঁজে বের করে দিবে। আরশ ঢোক গিলল। এটা থাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করছে তা আরশ ভালোই জানে। চুপ করে কিছুক্ষণ বসে তাকল। ঠোঁট কামড়ে ভাবল কিভাবে কনফেস করবে। নুসরাতের হাত চেপে ধরে হাঁটু গেড়ে বিছানার পাশে বসল আরশ। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। তার ভয় লাগছে নুসরাত কিভাবে রিয়েক্ট করবে সেটা নিয়ে। ঢোক গিলে বলল, আমি আমার হার স্বীকার করে নিচ্ছি। আমি তোর মায় পড়েছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি যা যা বলেছি তার জন্য আমি মাফ চাচ্ছি। তুই আমার ভুলগুলো ক্ষমা করে দে। আমরা দুজন মিলে একটা সুন্দর জীবন সাজাই। এত মারামারি চ্যালেঞ্জ দিয়ে কি হবে? জীবনটা ছোট্ট, তাহলে ছোট্ট জীবনটা একটু হাসি খুশি ভাবে এনজয় করি। তোকে আমি সেদিন যা যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত। তুই তোর অভিযোগগুলো বলতে পারিস, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। সব ভুলে গিয়ে সুন্দর করে একটা রঙিন জীবন তৈরি করি। নুসরাত তাচ্ছিল্য করে হাসল। ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে রইল। আরশ নুসরাতের হাতের মধ্যে মাথা রেখে চোখ নিচের দিকে দিয়ে তাকিয়ে রইল। নুসরাতের দিকে চোখ তোলে তাকাল না। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, আপনি কি বলছেন এসব? আমি বুঝতে পারছি না। ডং করবি না নুসরাত। তুই সব বুঝতে পারছিস আমি জানি। নুসরাত অট্টহাসি হাসল। ক্যানাইন দাঁত বের করে ঠোঁট বাঁকাল। চ্যালেঞ্জ হেরে গেলেন সৈয়দ আরশ হেলাল। কি বলেছিলেন যেন? নুসরাত চ্যালেঞ্জ ধরতে যাস না, গু হারান হারবি। নুসরাত ঠোঁট উল্টে বলল, হেরে গেলেন তো আপনি। নুসরাতের গলা প্রচুর শান্ত শোনাল। আমি তো বলেছিলাম আজ না হোক কাল আপনি আমার প্রেমে পড়বেন। দেখেছেন আমার কথা মিলে গেল। তাহলে এখানেই এসবের সমাপ্তি টানি। অনেক ডং, অনেক নাটক, অনেক অভিনয় হয়েছে। আমি আপনার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। এই দেখুন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তাহলে এবার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আমি লয়ারের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি চলে আসবে ডিভোর্স লেটার। আর বাড়ির মানুষদের তো জানাতে হবে সবকিছু, তাহলে আগামীকাল সকালে জানিয়ে দেই।
কিভাবে আমাদের বিয়ে হলো, কেন হলো, কি জন্য হলো, আগামীকাল সবাইকে জানিয়ে দিব। জান, আজ থেকে আপনি মুক্ত। আমার মতো কালো মেয়ে, বেয়াদব, অভদ্র, আত্মসম্মানহীন বউকে নিয়ে থাকতে হবে না। আপনাকে মুক্ত করে দিলাম। আমাকে ডিভোর্স দিয়ে যাকে ইচ্ছা তাকে নিয়ে সংসার করুন। আমি যাচ্ছি আমার নানার বাসায়। আরশ নুসরাতের দিকে লাল চোখ নিয়ে তাকাল। গাল চেপে ধরে বলল, ডিভোর্সের কথা মুখে আনবি না। কিসের ডিভোর্স? এসব কথা বললে মুখ ভেঙে দিব। নুসরাত হাসল। আজ তার হাসির দিন। সে জিতে গিয়েছে। শেষ হোক সব এখানেই। ডিভোর্স লেটার ঠিক সময় এসে যাবে। নুসরাত আরশের হাত ছাড়িয়ে উঠে দাঁড়াল। বিছানা থেকে উঠে রুম থেকে যেতে নিবে আরশ নুসরাতের হাত চেপে ধরল। চোখের কোণে জল জমা হয়েছে। তুই বললে আমি তোর পা ধরব। তবুও ডিভোর্সের কথা বলবি না। আমি আমার ভুল মেনে নিচ্ছি। আমার ভুল হয়েছে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি মানছি। তবুও ক্ষমা করে দে। নুসরাত আরশের দিকে ফিরে তাকাল না। হাত ছাড়িয়ে সামনের দিকে চলে যেতে চাইল। আরশ ডুকরে কেঁদে উঠল। চোখ থেকে পানি গড়িয়ে থুতনি হয়ে গলার নিচে চলে গেল। নুসরাতের হাতের মধ্যে মাথা চেপে ধরে আরশ বলল, আমার সাথে তোর সুন্দর ব্যবহার করতে হবে না। তুই যেভাবে থাকতে চাইবি ওইভাবে থাকতে দিব। আমি তোর কোনো কাজে বাধা দিব না। আমি লজ্জিত তোকে বডি সেম করাই। আমি তোকে আত্মসম্মানহীন বলার জন্য তুই কষ্ট পেয়েছিস। আচ্ছা, আমি সবকিছু ফিরিয়ে নিচ্ছি। তবুও তুই এত নিষ্ঠুর হোস না আমার প্রতি প্লিজ। নুসরাত নড়ল না। তার চোখে এখনও ভাসে সেই দিনের কথা। সে আরশের কান্না দেখল। খারাপ লাগছে তার, কিন্তু সেদিন তো নুসরাতেরও খারাপ লেগেছিল। নুসরাতকে তো কেউ সান্ত্বনা দেয়নি। নিজেকে নিজে সামলেছে। একদম ঠিক হয়েছে আরশের সাথে সে মাফ করবে না আরশকে। নুসরাত পাষাণের মতো দাঁড়িয়ে রইল। আরশ নুসরাতের হাত ছেড়ে দিয়ে মুখ চেপে ধরল। আরশ এলোমেলো কথা বলতে লাগল। নুসরাতের গালে বারবার হাত দিয়ে চেপে ধরে কপালে কপাল লাগাল। কান্না গলায় বলল, এত নিষ্ঠুর হোস না আমার প্রতি। আমি সর্বসুখ নিয়ে এসে তোর পায়ের তলায় দিয়ে দিব। নুসরাত গলা শান্ত। কথা বলায় বুঝা গেল না ভিতরের মনোভাব। আরশের দিকে তাকিয়ে হাসল। নুসরাতের এই হাসি আরশের কাছে মনে হল বড় নিষ্ঠুর। হাসি কি শুধু নিষ্ঠুর? এই রমণীটি পুরো নিষ্ঠুর। এর মতো পাষাণ হৃদয়ের মানুষ আরশ আর দেখেনি। বুকে যে ক্ষত তা কিভাবে ভরবেন আরশ? আরশ নুসরাতের দিকে কান্না চোখে তাকাল। কান্না গলায় বলল, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি তোকে ছাড়া বাঁচব না। আই ক্যান নট লিভ উইথআউট ইউ। আই কান্ট। নুসরাত হাসল আবার। পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। এই দেখুন আমার সবাই থেকে ও কেউ নেই। তবুও আমি মরিনি। আপনার বড় ভাইকে দেখুন কি বলেছিলেন, ডেলাকে ছাড়া বাঁচবে না। দেখুন এখন আপনার ভাইও বেঁচে আছে। ইসরাতের সাথে মানিয়ে নিয়ে ঠিক সংসার ধর্ম পালন করছে। ওসব ভালোবাসা টালোবাসা কিছুর এই পৃথিবীতে অস্তিত্ব নেই। মানুষ ভালোবাসে টাকা আর রূপকে। যার টাকা আছে তার মূল্য আছে। যার রূপ আছে তার মূল্য আছে। নুসরাত আরশের হাতমুখ থেকে ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে বের হতে নিবে আরশ নুসরাতের পা চেপে ধরল। নুসরাত ছিটকে দূরে সরে গেল। চোখ মুখ উল্টে আরশের দিকে তাকাতেই আরশ বলল, এবার তো মাফ করবি তাই না? আমি পা ধরছি তোর। তুই যা বলবি তাই করব। আমি তোর সব ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করব। নুসরাত হাসল। আরশের কাছে বসল। হাত ছাড়াতে চাইল পা থেকে। আরশ ছাড়ল না। আরশ পা ছাড়ুন। এসব কোন ধরনের আচরণ? আরশ ছাড়তে চাইল না পা। নুসরাত জোর করে হাত ছাড়িয়ে নিল। রাগী চোখে তাকিয়ে উঠতে যাবে আরশ দুই হাত দিয়ে নুসরাতের মাথা দেয়ালে চেপে ধরল। নিজের হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরে ক্রোধে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠোঁটে ইচ্ছেমতো কামড় মারল। ব্যথায় নুসরাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আরশ নুসরাতকে কোলে তোলে ছুঁড়ে মারল বিছানার উপর। নুসরাতের সন্নিকটে গিয়ে রাগে দাঁত কিরমির করে আরশ রাগী চোখে নুসরাতের দিকে তাকিয়ে তাকল। চোখ কান্নায় লাল হয়ে আছে। এখনও মৃদু মন্দ পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি আর রাগে সংমিশ্রণে আরশকে ভয়ঙ্কর মনে হল। আরশ নুসরাতের দু হাত বিছানার সাথে চেপে ধরে নিজের চোখের পানি মুছল নুসরাতের গালে। গালে চুমু খেল। সাথে দু একটা কামড় মারল। আজ বলেছিস ডিভোর্সের কথা, আরেকদিন যদি বের হয় তোর মুখ দিয়ে ডিভোর্সের কথা তাহলে তোর ওই মুখ ভেঙে হাত পা বেঁধে রাখব। তুই না চাইলে ও আমার সাথে থাকতে হবে, আর চাইলে ও আমার সাথে থাকতে হবে। তোর ইচ্ছে বিয়ে হয়েছে, কিন্তু এখন সব আমার ইচ্ছায় চলবে।
যদি ভালো লাগে থাকবি, না লাগলেও থাকবি। এটাই তোর শাস্তি আমাকে বিয়ে করার। আরশ রাগ করে রুম থেকে বের হয়ে গেল কান্না চোখে। যাওয়ার আগে রুমের বাহিরে মোটা একটা তালা ঝুলিয়ে গেল। নুসরাত শুধু তাকিয়ে রইল আরশের যাওয়ার পথের দিকে। মাথা ভনভন করছে তার। আশপাশ নিস্তব্ধ হতেই নুসরাত নিজের চুল টেনে ধরল। নিজের গালে একের পর এক থাপ্পড় মারতে লাগল। সে জিতে গিয়েও হেরে গিয়েছে। তারপর বিছানায় মাথা চেপে ধরে ঢুকরে কেঁদে উঠল। নিস্তব্ধ এই রজনীতে নুসরাতের কান্নাটা বড়ই করুণ শোনাল। রাত 2টো কি 3টে। মুখের উপর গরম নিঃশ্বাস পড়ায় নুসরাত নড়েছে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আরশের নুসরাতের নড়াচড়া মনে হয়ে ঠিক পছন্দ হল না। মুখের এক পাশ বিকৃতি ঘটল। শরীরের এক পাশ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। চোখ মুখ অন্যরকম। নুসরাতের মুখ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। ঠোঁটে ভেসে উঠল মৃদু হাসির ঝলক। গালের এক পাশ উঁচু হয়ে গেল। পেট হঠাৎ গুলিয়ে উঠতেই বমি করার মতো মুখ বানালো আরশ। তারপর আবার সব ঠিক। আরশ ঢেকুর তুলল। মুখ দিয়ে বের হয়ে আসলো নিষিদ্ধ পানীয় এর গন্ধ। আরশ হাসল ঠোঁট এলিয়ে। তারপর আবার কেঁদে উঠল মৃদু শব্দ করে। নুসরাতের কপালে কপাল ঘষল, নাকে নাক, ঠোঁটে ঠোঁট, গলায় তীব্র ক্ষোভে সুচারু দাঁত বসাল। তারপর আবার চুপ করে বসে রইল নুসরাতের পাশে। নুসরাত একবার নড়েছে আবার ঘুমিয়ে গেল। ঘুম কিছুটা হালকা হল। এক চোখ খুলে তাকিয়ে দেখল আরশ উদ্ভট চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখের কোণ লাল হয়ে আছে। নুসরাত পাত্তা দিল না, নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা টিকটিক করে সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা থেকে ঘণ্টার কাঁটায় যেতেই আরশ মাথা ধুম করে ফেলে দিল নুসরাতের পেটের উপর। নুসরাত ঘুম থেকে ধরফর করে উঠল। পেটে আঘাত পাওয়ায় পেট চেপে মুখ কুঁচকে নিল। আরশ ওইভাবে পর রইল। 2 হাত দিয়ে বেষ্টনী তৈরি করল নুসরাতের পেটের কাছে। আরশকে ঠেলে দূরে সরাতে চাইল নুসরাত, আরশ সরল না। গো ধরে শুয়ে রইল। নুসরাত বড় করে শ্বাস ফেলল। আরশকে টেনে তুলল নিজের উপর থেকে। এক জায়গায় বসাতেই মাতালের মতো তাকিয়ে রইল। নুসরাত সূক্ষ্ম নজরে দেখল আরশের মুখের ভাবগতি। সন্দেহ করল আরশ মদ ধরনের কিছু খেয়েছে। নাক মুখের সামনে নিয়ে শুকতেই মুখের বিকৃতি করে নিল। আরশের মুখের সামনে থেকে মুখ সরিয়ে নিয়ে ওয়াক করে উঠল। আরশ নুসরাতকে ঠিকমতো শ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে নুসরাতের গাল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। নুসরাত ধাতস্থ হওয়ার আগেই নরম ঠোঁটের উপর সংঘর্ষ ঘটল রুক্ষ ঠোঁটের। রুক্ষ ঠোঁটের পিষ্টনের সাথে দাঁতের আঘাতে ব্যথায় জর্জরিত হল মেয়েলি ঠোঁট। ঠেলে দূরে সরাতে গিয়ে হাত বাঁধা পড়ল আরশের হাতের নিচে। যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম তখন আরশ দূরে সরে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে নিল। নুসরাতের মনে হল আরশের মুখ থেকে পাওয়া গন্ধ তার মুখের রন্ধে রন্ধে মিশে গিয়েছে। ওয়াক করে মুখ দিয়ে শ্বাস বের করতে নিল আরশ হাত দিয়ে মুখ চেপে ধরল। মাতাল গলায় হেসে বলল, শ্বাস ফেলবি না, মেরে বর্তা বানিয়ে দিব। সেদিন তুই আমার। আরশ ঠোঁটে হাত দিয়ে দেখালো, এখানে, নাকে হাত দিয়ে দেখালো এখানে, বুকে হাত দিয়ে দেখালো এখানে, আরও কত জায়গায় চুমু খেয়েছিলি আমি কি ওয়াক করেছি? তাহলে তুই কেন করবি? নুসরাত আরশকে এক ধাক্কা মারতেই আরশের মাতাল দেহ ছিটকে দূরে সরে গেল। আরশ ইচ্ছা করে বিছানায় শুয়ে পড়ল নিথর দেহের মতো। নুসরাতকে টেনে নিজের পাশে শুইয়ে নিল। নুসরাতের মাথা নিজের হাতের উপর রাখল। উপর হয়ে শুয়ে ঠোঁটে, নাকে, গালে, গলায়, ঘাড়ে, চুলে চুমু খেল। বিড়বিড় করে বলল, তুই আমাকে কি দিয়ে পাগল করেছিস? আমি চাইনি প্রেমে পড়তে, আমি চাইনি মায় পড়তে, কিন্তু তুই আমার সাথে এটা কি করলি? নুসরাতের কর্কশ গলার আওয়াজ, আমি কিছু করিনি। আরশ ক্ষোভে নুসরাতের চোয়াল চেপে ধরল। নুসরাতের দিকে ঝুঁকতেই কি হল? হাত হালকা হয়ে আসল। ঠোঁট মৃদু মন্দ কেঁপে উঠল। নুসরাতের কপালে কপাল দিয়ে আঘাত করল। গলার কাছে এনে শিহরণ জাগানো শ্বাস ফেলল। ফিসফিস করে বলল, লেট মেক লাভ। নুসরাতের কর্কশ গলার উত্তর, না। আরশ চোখ নিভু নিভু করে তাকিয়ে রইল। নুসরাতের মাথা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসল। কপালের সাথে কপাল লাগিয়ে জোর গলায় বলল, হ্যাঁ, না, হ্যাঁ, না। নুসরাত আর আরশের মধ্যে তর্কাতর্কি চলল অনেকক্ষণ। নুসরাতকে মানাতে না পেরে আরশ পৈশাচিক হাসি হাসল। ঠোঁট মেলে বলল, তুই চাচ্ছিস আমি জোর করি? নুসরাত শীতল চোখে তাকিয়ে রইল। গলার আওয়াজ ঠান্ডা, একদম না। আরশ হাসল, ভিন্ন পথ অবলম্বন করল। নুসরাতের কানের কাছে মুখ নামিয়ে শব্দ করে হাসল আবার।
পাগলের মতো কানের আশেপাশে চুমু খেল। আমি তোর কাছ থেকে অনুমতি নিচ্ছি না। আমি তা বলিনি। আরশের হাত ধীরে ধীরে নুসরাতের গালের কাছে গেল। গালে হাত দিয়ে ঘর্ষণ করে চুমু খেল। বিছানা থেকে উঠতে উঠতে বলল, অপেক্ষা কর, আসছি। ঢুলু ঢুলু পায়ে বের হয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর শব্দ করে এসে রুমে ঢুকল। নুসরাত নির্লিপ্ততা চোখে তাকাল। আরশ নুসরাতের কিছু বুঝে উঠার আগেই ধুম করে এসে বিছানায় শুয়ে পড়ল। দাঁত বের করে হাসল। নুসরাত ভ্রু কুঁচকে মুখ দিয়ে বিরক্তির শব্দ বের করতেই আরশ নুসরাতের 2 হাত চেপে ধরে বেঁধে ফেলল দড়ির সাথে। নুসরাত পা দিয়ে আরশকে লাথ মেরে সরাতে চাইল। আরশ নিজের পা দিয়ে নুসরাতের পা চেপে ধরল। রাগে ফোঁস ফোঁস করে উঠল নুসরাত। মুখ দিয়ে চিৎকার করে কিছু বলতে যাবে আরশ মুখের মধ্যে কাপড় গুজে দিল। অতিরিক্ত নড়াচড়ার জন্য পা বেঁধে দিল দড়ির সাহায্যে। নুসরাত কাপড় মুখে গুজা অবস্থায় চোখ মুখে ক্ষোভ ফুটে উঠল। আরশ মুখে আঙুল রাখল। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই যদি চিৎকার না করিস তাহলে তোর মুখ থেকে কাপড় সরাব। আর চিৎকার করলে তোর ঠোঁটে আমি। আরশ থুতনিতে হাত রেখে ভাবল, তারপর বলল, হ্যাঁ আমি 200, না কম হয়ে যায়। 500টা কামড় মারব। দেখ আমি ভালো মানুষ তাই কম বলেছি, অন্য কেউ হলে তোকে 1000টা কামড় মারতে বাধ্য না। আমি তোর কষ্ট তো বুঝি। আমি তোর স্বামী না তাই। নুসরাতের দিকে তাকিয়ে বলল, রাজি। নুসরাত উপর নিচ মাথা নাড়াল। আরশ মুখ থেকে কাপড় সরিয়ে আনল। কুকুরের বাচ্চা, একবার হাত থেকে দড়ি খোল, তারপর দেখিস তোর কি করি। বেবি আগে বিছানা থেকে ঠিকভাবে উঠো, তারপর না হয় আমার কিছু করবে। নুসরাত হাত পা চালাতে না পেরে রাগে নিজের ঠোঁট কামড়ে উঠল। আরশের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে রইল। বেবি ডাকবি না আমায়। আমি কোনো বেবি টেবি কিছুই না। তুমিই তো আমার বেবি। একবার ছাড়া পাই তারপর দেখ। আচ্ছা দেখব তুই কি করিস। আরশ কাপড় গুজে দিতে চাইল, তারপর কি ভেবে স্মির্ক করল। নুসরাতের দিকে ঝুঁকে চুমু খেল ঠোঁটে। নুসরাত দাঁত দিয়ে কামড়ে ধরল আরশের ঠোঁট। আরশ হাসল, ডিপ গলায় বলল, গুড, এইভাবে আমার কাজে রেসপন্স কর। ঘড়ির কাঁটা টিকটিক করে 4টার কাঁটায় গেল। ঘড়ি শব্দ করে জানান দিল ভোর হয়ে যাচ্ছে। নুসরাতের কঠোর গলার আওয়াজ শোনা গেল রুমের ভিতর থেকে, এক পা এগোনোর চেষ্টা করবি না কুত্তা। মেরে ফেলব তোকে, পিস পিস করে কেটে পানিতে বাসিয়ে দিব। আরশের মাতাল গলার স্বর, তোর জন্য মরণ সই। তোর হাতে মৃত্যু আমি মাথা পেতে নিব। আরশের বাচ্চা সরবি নাকি তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিব। পা তো বাধা যান। তুমি কিভাবে ভবিষ্যৎ অন্ধকার করবে। নুসরাত রাগে ফোঁস ফোঁস করে উঠল। আরশের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, সামনে আগাবি না আরশ। হাত তো ছাড়া পাবো তখন তোকে মেরে দিব। তুই আমার সুযোগ নিচ্ছিস। গলা টিপে হত্যা করব তোকে আমি। জান তোর মুখে এই তুইটা না অনেক জোস। আমার অনেক ভালো লাগছে। আবার বল, তুই রাগলে আমার কাছে তোকে ভলকেনো মনে হয়। তাহলে ভলকেনোয় ঝাঁপ দিয়ে মরে যাস না কেন। আজ তো মরতে এসেছি তোর কাছে। বাহিরে বাতাস বইতে লাগল। হঠাৎ করে ধুলো ঝড় শুরু হল। বাহিরের ঠান্ডবের কাছে রুমের ভিতরের ঠান্ডব ঢাকা পড়ল। মৃদু মন্দ নুসরাতের গলার আওয়াজ পাওয়া গেল। সাথে আরশের হাসির, আমি তোকে ছাড়ব না আরশ। তুই আমার এত বড় ক্ষতি করছিস। তোকে হত্যা করব। আরশের হাস্যরস গলার আওয়াজ, আচ্ছা ছাড়িস না, ধরে রাখিস। আমি তোর সাথে এভাবে থাকতে চাই, মরার আগ পর্যন্ত এবং মরার পরেও। পরের দিন সকালে আরশের মাথা ব্যথার জন্য চোখ খুলে তাকাতে পারল না। শরীরে শীত শীত অনুভব হল। কমফোর্টার ভালোভাবে শরীরে জড়িয়ে শুয়ে পড়তেই চোখে ঝাপসা কিছু ভাসল। নিভু নিভু চোখ ফিরিয়ে তাকালো পুরো রুমে। না নুসরাত নেই। চোখ ফিরিয়ে নিয়ে শুয়ে থাকল। মনে করল নুসরাত আশেপাশে আছে। বিকেল 4টা। আরশ শরীরের আলস্যতা ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। শ্বাস ফেলতেই নাকে উদ্ভট গন্ধ আসল। ধীরে ধীরে রাতের মথা মনে হল। নুসরাত ডিভোর্সের কথা বলায় রাগ করে রুম থেকে বের হয়েছিল। তারপর মাহাদির কাছে গিয়েছিল, এরপর আর কিছু মনে নেই, সব ঝাপসা। মাথা চিনচিন করে উঠল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। হঠাৎ করে টনক নড়ল। চোখে ভাসল নুসরাতের হাত পা বাঁধার দৃশ্য। একে একে সব মনে হতেই চুল টেনে ধরে চিৎকার করে উঠল। ড্যাম ইট। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াল। হাতে টাওয়াল আর প্যান্ট নিয়ে গোসলে ঢুকল। শরীর ম্যাজ ম্যাজ করছে। গোসল করে বের হল রুম থেকে। নিচে নামতেই লিপি বেগম খাবার বেড়ে দিলেন।
আরশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাথা ব্যথা কমেছে। আরশ মাথা নাড়াল, মায়ের দিকে অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করল, আমার মাথা ব্যথা করছে, কে বলেছে তোমায়? লিপি বেগম চুলে হাত বুলিয়ে দিলেন। ঝাঁকড়া চুলগুলো আরেকটু অগোছালো করে দিলেন। নুসরাত বলে গেল। আরশ মনে হওয়ার মতো করে বলল, নুসরাত কি বলে গেছে? আর কিছু বলেছে? আরশ জিজ্ঞাসার চোখে তাকিয়ে রইল। কিছু বলার ছিল না? তেমন কিছু না। লিপি বেগম চুলে হাত বুলিয়ে দিলেন। আরশের গালের মধ্যে থাপ্পড়ের দাগ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর গালে কি হয়েছে? আরশ থতমত খেল, গালে হাত দিয়ে ঢোক গিলল। মনে করতে চাইল রাতের কথা। ঝাপসা চোখে ভাসল নুসরাতের হাত খুলে দিতেই এই থাপ্পড় তার গালে পড়েছিল। তারপর নাকে ঘুষি মেরেছিল। আর কি করেছিল? হ্যাঁ হ্যাঁ, পিঠে আর কোমরে লাথ মেরেছিল। ঘুমের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছিলাম। অহ! আরশ মুখে ভাতের লোকমা তুলতে তুলতে বলল, নুসরাত কোথায় গিয়েছে জানো? হ্যাঁ জানি তো, বর্ষর লাগেজ নিয়ে নানার বাসায় গিয়েছে। আর বলে গিয়েছে আগামী 1 বছরের আগে সে এই বাড়ি মুখো হবে না। আরশ পানি খেয়ে লিপি বেগমের দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করল। কেউ আটকায়নি। আটকানোর আগেই তো রিজার্ভ করে চলে গিয়েছে। আরশ দীর্ঘ শ্বাস ফেলল। লিপি বেগমের কথায় আরশের খাবার খাওয়া হাত গলায় আটকে গেল। আমার দিকে তাকিয়ে বলল, কিসের পেপার যেন ঠিক সময় পাঠিয়ে দিবে? তুই জানিস কিসের পেপার? আরশ ঢোক গিলে মাথা দুদিকে নাড়িয়ে না করল। লিপি বেগম ভাত দিতে দিতে বললেন, তোর মুখ এভাবে শুকিয়ে গেছে কেন? কই, কোথায়? এই যে। আর চোখ লাল হয়ে আছে কেন? নুসরাতের সাথে ঝগড়া হয়েছে? না তেমনই কিছু না, মাথা ব্যথার জন্য চোখ লাল হয়েছে। লিপি বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন। আরশ চুপচাপ ভাত খেতে লাগল। তার মোটেও অপরাধ বোধ জাগল না। সে তার অধিকার নিয়েছে, এখন যেদিকে ইচ্ছে যাক। যদি ডিভোর্স দেওয়ার চেষ্টা করে তাহলে সে পা ভেঙে দিবে। গতকাল রাতের মতো হাত পা বেঁধে রেখে সংসার করবে, তবুও ডিভোর্স দিবে না। দেখবে সে ডিভোর্স দে কিভাবে। কয়েকদিন পরের কথা। খাবার টেবিলে সবাই নিশ্চুপ খাবার খাচ্ছে। আরশ মুখ লটকে ভাত মাখাচ্ছে, আবার সেগুলো ভেঙে দিচ্ছি। হেলাল সাহেব ভ্রু কুচকে আরশের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আরশ ভাত আকি বুকি করে ছুঁড়ে ছুঁড়ে মুখের ভিতর ঢুকাচ্ছে। তারপর আবার অলস ভঙ্গিতে চেয়ে রয়েছে খাবারের দিকে। জাইন কথা গুছিয়ে নিল। হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্য কেসে উঠল। হেলাল সাহেব চোখ ফিরালেন জাইনের দিকে। ভ্রু বাঁকিয়ে চেয়ে রইলেন। আব্বু, আমি ফিরে যেতে চাচ্ছি। হেলাল সাহেবের কর্কশ গলার আওয়াজ। তো যাও না। উমম, তাহলে আর কি? এই মাসের শেষ শুক্রবারে আমার ডেট কনফার্ম করেছি। বাহ বাহ, ডেট কনফার্ম করে আমাকে জানানো হচ্ছে? তাহলে একেবারে চলে গিয়ে জানাতে। জাইন কথা না বলে চুপচাপ খেতে মন দিল। মনে মনে বলল, আমাকে পাগল কুকুরে কামড় দিয়েছে যে এখানে থাকব। জীবনে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই বাড়ি ছাড়তে হবে। ইসরাতের দিকে তাকিয়ে জাইন শয়তানি হাসি দিল। 10 দিন পরের কথা। রাত 2টোর সময় এসে আরশ হাজির নুসরাতের নানার বাসায়। তখন সবাই খাবার খেয়ে প্রস্তুতি নিচ্ছিল ঘুমানোর। আরশকে বিধ্বস্ত দেখে আতকে উঠলেন নুসরাতের নানা। কিছু জিজ্ঞেস না করে রুমে নিয়ে বসালেন। হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে বলে পানি আনিয়ে খাইয়ে দিলেন আরশকে। আরশের চোখের কোণ লাল, উস্কো খুস্কো চুলের অবস্থা, চোখের নিচের অবস্থা ভালো নয়। সুঠাম দেহের শরীরটা কিছুটা ভেঙে গিয়েছে। আরশ পানি খেল না। তারা গলায় বলল, নুসরাত কোথায় নানা? ভাই ডাকতে পারো সাথে। আর নুসরাত তো ঘুমাচ্ছে। আরশ শ্বাস ফেলল, পানি না খেয়ে উঠে দাঁড়াল। আমি নুসরাতের সাথে দেখা করতে চাই নানা ভাই। আগে একটু পানি খেয়ে নাও। জি না, পরে খাবো। ওর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। নুসরাতের নানা কথা বাড়ালেন না। স্ত্রীকে বললেন নুসরাতের রুম দেখিয়ে দেওয়ার জন্য। নুসরাতের নানি ধীর গতিতে হেঁটে যেতে লাগলেন। বয়সের ভারে আগের মতো হাঁটতে পারেন না। আরশ চিন্তায় নিজের হাত কামড়ে ধরল। নুসরাতের বাচ্চা থাকে, ডিভোর্স লেটার পাঠায়। আবার বলে 1 সপ্তাহের মধ্যে সাইন করে না দিলে আইনি পদক্ষেপ নিবে। দেখাচ্ছে আরশ আইনি পদক্ষেপ নেওয়া। আজ এমন অবস্থা করবে যে আইনি ব্যবস্থা নেওয়া বের করে দেবে।